সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি। আমি বাতেন বিপ্লব। আজকের আলোচনার বিষয় রাষ্ট্র সংস্কার নাকি রাজনীতি সংস্কার। মূলত এই সংস্কার নিয়ে যখন রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো এবং রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সবথেকে বেশি আলোচনা চলছে, সে কারণেই আজকের এই টপিকটা আমরা নির্ধারণ করেছি এবং এই বিষয়ে আলোচনা করার জন্য চারজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে রয়েছেন জনাব মুস্তফা কামাল, সাংবাদিক, কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক। পরে রয়েছেন অ্যাডভোকেট নূর এরশাদ সিদ্দিকী, স্পেশাল প্রসিকিউটর, বিডিআর বিশেষ আদালত। এবং আমার বাম পাশে রয়েছেন প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, সাবেক সভাপতি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবং সবশেষে রয়েছেন আমাদের সবার প্রিয় বিথিকা বিনতে হুসাইন, সদস্য ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালা, বিএনপি। এবং আরও একটি পরিচয় রয়েছে আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রয়াত ছাত্রনেতা শফিউল বারী বাবু ভাইয়ের সহধর্মিণী। আমরা সঙ্গত কারণেই ওনাকে এনেছি আজকে, যেহেতু আমরা এই প্রেক্ষাপটে আসলে সবথেকে বেশি আলোচিত সেটি হচ্ছে যে রাষ্ট্রের এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে তার সাথে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত উনি। কেননা আওয়ামী দুঃশাসনের যে দমনপীড়ন হয়েছিল, সেই দমনপীড়নের অগ্রনায়ক ছিলেন শফিউল বারী বাবু। সে কারণে আজকে আমরা বিথিকা বিনতে হোসেন আপনাকে স্বাগত জানিয়েছি। আপনাদের চারজনকে আজকের এই টেবিল টকে স্বাগত। আমরা প্রথমেই জনাব মুস্তফা কামাল আপনার কাছে যেতে চাই, কারণ একজন গণমাধ্যম কর্মী, পাশাপাশি রাজনীতি নিয়ে আপনি বিশ্লেষণ করেন। যে সংস্কারটি হচ্ছে সেটি কি আসলে রাষ্ট্র সংস্কার নাকি রাজনীতি সংস্কার, কোনটা বলবো আমরা? নাকি বলা হচ্ছে, যেমন আমরা সবশেষ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে শিক্ষা সংস্কারের কোনো কমিটি করা হয়নি, যে কারণে আমরা দেখলাম যে মেডিকেলের মতো অনেক বড় একটি ভর্তি পরীক্ষা একটি বিশৃঙ্খলা হয়েছে। এবং সব মিলে আসলে এই সংস্কারটির গতিপথ কোনটি আমরা একটু জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। মূল বিষয় হচ্ছে সংস্কার। তো আলোচনা ছিল রাষ্ট্র সংস্কার, আর আরেকটা বাংলা তর্জমা ছিল রাষ্ট্র মেরামত। সংস্কার আর মেরামত একই অর্থ, কাছাকাছি অর্থ হচ্ছে শুদ্ধ করা, বিশুদ্ধ করা। তো শুদ্ধ করা, বিশুদ্ধ করা অথবা মেরামত করা, সেটা তাগিদের বিষয়। আমি মনে করি কিনা যে আমার মধ্যে গোলমাল আছে, আমি মনে করি কিনা আমার মধ্যে ভেজাল আছে, আমার এখন একটু খাঁটি হওয়া দরকার বা শুদ্ধ করা দরকার। তো রাষ্ট্র নিজে নিজে তার এই কথা কিন্তু জানান দিতে পারে না যে আমার মধ্যে গোলমাল আছে, আমি নড়বড়ে হয়ে গেছি, আমার একটু মেরামত করো। রাষ্ট্র সেটা বলতে পারে না, রাষ্ট্রের ওই ভাষা নাই। কারণ রাষ্ট্র হচ্ছে একটা সমন্বয়, রাজনীতি আছে ওখানে, অর্থনীতি আছে, কূটনীতি আছে, সমাজনীতি আছে, আর শিক্ষা তো আছেই। তো ওই ক্ষেত্রে যেখানে গোলমালটা এখন বাজছে, যে সংস্কার আলাপটা এত বেশি হচ্ছে, এতে করে আমি সংস্কারটা কোন দিক দিয়ে শুরু করব ওইটা খুঁজে পাওয়াটা কঠিন হয়ে গেছে। সর্বাঙ্গে ব্যথা, কোন দিক দিয়ে ওষুধটা দেওয়া শুরু করব, ওষুধ দেবো কোথায়? তো আবার আমরা ওই যে একটা গান বলি যে তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বন্ধু ললিতা, বান্ধবী ললিতা। তো ব্যথা তো সর্বাঙ্গে, কোন জায়গা দিয়ে শুরু করব? কিন্তু যেহেতু এই সরকারটা নির্দিষ্ট সময়ের সরকার, অথবা মধ্যবর্তী সরকার অথবা অন্তর্বর্তী সরকার, আরেক বাংলা অর্থ হচ্ছে অস্থায়ী সরকার। এই সরকারটা এসেছে চলে যাওয়ার জন্য, থাকার জন্য আসেনি। কেউই থাকার জন্য আসে না, নির্বাচিত সরকার আবার থাকার জন্য আসে, নিয়ত নিয়ে আসে যে আমি থাকবো, টাইম পর্যন্ত তারা থাকেন। আর এই ধরনের সরকার চলে যাওয়ার জন্যই আসে, যেটার এক ধরনের বলা হয় নাই সরকার অথবা যাই সরকার। তো কিন্তু এবার একটা প্রেক্ষিত ছিল ভিন্ন, যে এবার সরকারটা কোন ধরনের সরকার হবে। কারণ এবার প্রেক্ষিতটাই ভিন্ন। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি। এখানে আইনজীবী আছেন, শিক্ষক আছেন, সাংবাদিক আছেন। আমরা প্রত্যেকেই গত কয়েক বছরের নানান কাজকর্মে আমরা কিন্তু ছোট্টখাটো আসামি এক একজন। আমরা কোন পাটাতনে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের ওইটা কিন্তু মাথায় নিতে গেলে গলা কিন্তু ছোট হয়ে যায়, যে কথা কদ্দুর বলছি, কদ্দুর বলতে পারবো, লজ্জা শরম আমাদের কার কদ্দুর আছে। তো যখনই আমরা আমাদের দোষগুলো প্রকাশ করে ফেললাম, কিন্তু লুকিয়েও রাখতে পারলাম না, যেহেতু আমাদের অপকর্মের ভলিউম এত মোটা, যে কারণে 5 আগস্টে দেখা গেছে যে শুধু একটি রাজনৈতিক সরকারের, তাও কোন রাজনৈতিক সরকার, বাংলাদেশের প্রাচীন দল, আবার ওই দলের প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা, দেখা গেছে প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা। অবস্থাটা এমন হয়ে গেছিল যে প্রধানমন্ত্রীর বিকল্প শব্দ শেখ হাসিনা, ঠিক যেরকম ফুটবলের বিকল্প শব্দ উনি নিজে দাবি করতেন তার কোনো বিকল্প নেই। হ্যাঁ, ফুটবলের বিকল্প শব্দ হচ্ছে সালাউদ্দিন আর ফুটবল একই কথা। পানি আর ইঞ্জিনিয়ার তাকসিম একই অর্থ বুঝি। ওই রকমটা ন্যূনতম সংস্কার বলতে যেখানে প্রেক্ষিতে যেতে হবে, যেহেতু তিনি পালিয়েছেন। এমন যদি হতো যে আমরা বাদ বাকিরা সবাই আছি, তো আমরা কিন্তু মাশাআল্লাহ সাংবাদিকও পালিয়েছি কম বেশি, যেদিকে পেরেছি, আইনজীবী পালিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এটা ঘটেনি। এমনকি দেশের প্রধান বিচারপতি যিনি, তিনিও পালিয়েছেন। মসজিদের খতিব, দেশের প্রধান আইন কর্মকর্তা যাকে বলা হয়
অ্যাটর্নি জেনারেল তিনিও পালিয়েছেন, তো মসজিদের খতিব সাহেবও পালিয়েছেন, ইমাম মুয়াজ্জিনও পালিয়েছেন। তো আমরা একটা অপেক্ষায় ছিলাম যে ঠিক আছে আমাদের কার কার জায়গা থেকে আমরা যদি একটু সংশোধনের তাগিদ বোধ করি কিনা। মসজিদের ইমাম সাহেব ফেরত এসেছেন, আর কেউ কিন্তু ফেরত আসেননি। তিনি যখন আসতেন অপেক্ষা ছিল যে তিনি আজকে হয়তো একটু দুঃখ প্রকাশ করবেন, বলবেন যে আমি কিছু ভুল ত্রুটি করে ফেলেছি, এগুলো করা ঠিক হয়নি, আমি আজকে থেকে পেছনের বা সামনের কাতারেই আপনার একটু জায়গা দেন, আমি নামাজটা আদায় করি। কিন্তু দেখা গেল যে তিনি এটা বলতে আসেননি। তিনি এসে মাইক্রোফোন কাড়াকাড়ি করলেন, সাথে কিছু আলেম নামধারী মস্তান টাইপের লোক নিয়ে আসলেন, ওখানে জুতা মারামারি হলো, কিলাকিলি হলো। উনি উপলব্ধি জানালেন যে আমার দিকে অনেক জুতা পড়েছে, শত শত জুতা, কিন্তু একটু আমার গায়ে লাগেনি, এটা আল্লাহর অশেষ রহমত। তাহলে বুঝেন এবার বোধ উপলব্ধি কোন জায়গায়। তো এই ক্ষেত্রে আপনি যে প্রশ্ন করেছেন যে সংস্কারটা কি আসলে রাজনীতিতে দরকার না রাষ্ট্রে দরকার, রাজনীতিবিদরা যদি মনে করেন যে আমাদের সংস্কার দরকার আছে, ওটা হবে কার্যত উপলব্ধি। তো ওই জায়গায় বিএনপি কিন্তু 2.5-3 বছর আগে একটা সংস্কার প্রস্তাব দিয়ে রেখেছে 31 দফা, অর্থাৎ তারা তাগিদ বোধ করেছেন। তারা কিন্তু ক্ষমতায় ছিলেন না, তারা নির্যাতিত নিপীড়িত ছিলেন, ওই অবস্থান থেকেও তারা কিন্তু তাদের সংস্কার প্রস্তাব দিয়েছেন। এটা বাংলাদেশের ইতিহাসে একটা ঘটনা। কতটুকু সংস্কার হবে না হবে আরেকটা পরের বিষয়, কিন্তু এই যে সংস্কারের 31টা দফা দিয়েছেন, বাংলাদেশের রাজনীতিতে এটা হয়তো বা দীর্ঘদিন এ নিয়ে গবেষণাও হতে পারে। জামাতে দিয়েছে, কিন্তু যারা ক্ষমতায় ছিলেন, এখন প্রেক্ষিত ভিন্ন হতে পারতো, তারাও যদি একটু একটু প্রধানজন না বলেন, দ্বিতীয়জন না বলেন, মধ্যম সারি থেকেও কেউ যদি বলতেন যে হ্যাঁ আমাদের একটু একটু ত্রুটি ছিল, ভুল হয়েছে, ক্ষমা না চাই, অন্তত আচার আচরণও প্রকাশ করে যে আমাদেরকে এই সংস্কারের মধ্যে একটু সামিল করেন, আমরা একটু ভালো হতে চাই। অবশ্যই এই ক্ষেত্রে আমি বলবো সংস্কারের প্রশ্ন এখানে রাজনৈতিক সংস্কার বেশি জরুরি। ধন্যবাদ আপনাকে জনাব নুরুল ইরশাদ সিদ্দিকী। আপনি স্পেশাল ট্রাইব্যুনাল বিডিআরের বিশেষ স্পেশাল প্রসিকিউটর হিসেবে আছেন। আমরা একটু জানতে চাই যে আসলে বিডিআর হত্যাকাণ্ড, এখানে বিদ্রোহ শব্দটির প্রতিবাদ আমরা জানিয়েছি শুরু থেকেই, কেননা এই ঘটনা যখন আমরা হত্যাকাণ্ড বলছি তখন কেন এই বিডিআর জওয়ান যাদেরকে মুক্তি দেওয়া হলো সবশেষে, এবং তাদেরকে নিয়ে এই যে টানা হেচড়া করা হয়েছে, কেন এই দীর্ঘ সূত্রিতা কেন? ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে দর্শকদেরও ধন্যবাদ জানাতে চাই। তো আসলেই এটা 2009 সালে যে ঘটনাটি পিলখানায় ঘটে, এটা সত্যিকার অর্থেই আমরা এখন যেটা উপলব্ধি করি, এবং তখনও আমাদের ভিতরে যে উপলব্ধিটা ছিল যে এটা প্রকৃত অর্থেই বিডিআর হত্যাকাণ্ড ছিল। তো এখানে এই হত্যাকাণ্ডের পিছনে দেশীয় ষড়যন্ত্র তো আছেই, এবং এখানে কিন্তু বিদেশি ষড়যন্ত্র এর মধ্যে আমরা খুঁজে পাই। তো এটার একটা জিনিস লক্ষ্য করবেন যে বাংলাদেশে যে গত 16 বছরে যে বিচারহীনতার যে সংস্কৃতি, এটা কিন্তু প্রথম ফাউন্ডেশন গড়ে তুলছিল এই বিটিআর হত্যাকাণ্ডের মাধ্যমে। এখানে দেখেন যে এখানে যে এই হত্যাকাণ্ডের যে বিচারটা হয়েছে, মানে ভুল পথে বিচার হয়েছে এবং ভুল ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে, এবং এর পিছনে এই বিটিআর হত্যাকাণ্ডের যে পরিকল্পনা এবং কনস্পাইরেসি যারা করলো তারা কিন্তু এখনও দৃশ্যপটে নাই। কিন্তু শাস্তি দেওয়া হলো সাধারণ জওয়ানদেরকে। প্রথমে যখন এটাকে মিউটিনি বলা হচ্ছে, মিউটিনি তৎকালীন বিডিআর যে আইনটা ছিল তাতে যে পরিমাণ হত্যাযজ্ঞ হয়েছে এবং আইনে যতটুকু শাস্তি কাভার করে, যখন এটা টোটালটা কাভার করে না, তখন কিন্তু আইন সংশোধন করে সেটাকে পেনাল কোডের আওতায় নিয়ে শাস্তির বিধান নিয়ে আসা হলো। এবং 5 আগস্টের পরের ঘটনা বলছেন আপনি? না, এটা হচ্ছে আমি বিডিআর হত্যাকাণ্ডের কথা বলছি। আমরা যদি একেবারে এই সাম্প্রতিক সময়ে এত দীর্ঘসূত্রিতার কারণ, মানে তাদেরকে নিয়ে কেন এত বেশি টানা হেচড়া করা হলো, এটি যদি জানতে চাই। আচ্ছা, এটার কারণটা, মূল কারণটা হচ্ছে যে দণ্ডবিধিতে হত্যার বিচার হয়েছে, এবং হত্যার বিচারে ফাঁসি দেওয়া হয়েছে, 10 বছর মেয়াদি সাজা দেওয়া হয়েছে, কাউকে খালাসও দেওয়া হয়েছে। শুধুমাত্র বিস্ফোরক আইনের যে মামলা, শুধুমাত্র বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি, এটা কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার কৌশলগতভাবে, অর্থাৎ তারা যাতে বের হতে না পারে। এবং আপনি অবাক হবেন যে খালাসপ্রাপ্ত আসামি, অর্থাৎ তার বিরুদ্ধে কোনো এলিগেশন নেই, কোনো মামলা নেই, এই হত্যা মামলায় তারা খালাস পেয়েছে, কিন্তু বিস্ফোরক দ্রব্য আইনের মামলার কারণে তারা জেলে আছে, বের হতে পারতেছে না। তা আমরা যখন 19 তারিখে সর্বশেষ এই মামলার তারিখ ছিল, তা আমরা তো প্রসিকিউশন, আমরা তো রাষ্ট্রপক্ষ, তো তৎকালীন সময়ে যে রাষ্ট্রপক্ষে যারা দায়িত্ব ছিলেন তারা
রাষ্ট্র আমাদের কিন্তু দায়িত্ব হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমরা যেমন একদিকে রাষ্ট্রকে সহযোগিতা করব, প্রতিনিধিত্ব করছেন। আমরা যেমন কোর্টকে সহযোগিতা করব, কিন্তু আমাদের এটাও দায়িত্ব যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তা আমরা কিন্তু কোর্টকে বলেছি যে ন্যায় বিচারের স্বার্থে যে সিদ্ধান্ত কোর্ট দেবে, কোর্টের বিবেচনায় যেটা হবে। এখানে আপনি দেখেন যে একজন ব্যক্তি, আমি যদি সাধারণ আইনজীবী হিসেবে এবং সাধারণ নাগরিক হিসেবে চিন্তা করি, তাহলে কোনো ব্যক্তিকে কিন্তু একটা মামলায় খালাস পাইলো, সেই আরেকটা মামলা দিয়ে তাকে দীর্ঘদিন আটকে রাখা যায় না। এবং এখানে লক্ষণীয় যে বিষয়টা, এটা তো ন্যায় বিচার পরিপন্থী। অবশ্যই ন্যায় বিচার পরিপন্থী। এখানে লক্ষণীয় যেটা হলো, আপনি যদি বিস্ফোরক মামলায় তাকে শাস্তিও দেন, সে যেদিন থেকে এখন পর্যন্ত জেলে আছে সেটার চেয়ে তার শাস্তির পরিমাণটা কম হবে। তাহলে আমি এই যে বিচারহীনভাবে এতদিন জেলে থাকবো কেন? আটকে রাখলাম কেন? ধন্যবাদ আপনাকে। আমরা একটু প্রফেসর ডক্টর সৈয়দ চৌধুরী আব্দুল্লাহ মামুন আপনার কাছে যেতে চাই যে আসলে এই যে একটি উদাহরণ আমরা দেখলাম যে বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনা, সেখানে এমনভাবে আইন করা হয়েছিল যাতে করে এই বিচারটি কোনোভাবেই ন্যায় বিচারের মুখ না দেখে। মানে এটা হচ্ছে জাস্টিস, যেটা আমরা দাবি করে আসছি আমাদের এই শিক্ষার্থীদের আন্দোলনে, কিন্তু মূল ছিল আসলে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখলাম যে এই শুধুমাত্র বিডিআরের ঘটনাটি, এই ঘটনায় কিন্তু শেষ করতে গিয়ে অনেক বেগ পোহাতে হয়েছে। আরও অন্য অন্য জায়গায় আমরা যখন বলছি যে আসলে সংস্কার, সেই সংস্কারের সাথে এই ঘটনাটি রিলেট করে আসলে আপনি আর কি কি ঘটনা টানতে চান আসলে রাষ্ট্র সংস্কারের এই ন্যূনতম সময়ের মধ্যে? ধন্যবাদ। আসলে প্রথমত আমি যে জিনিসটা বলি, আমরা আসলে সবসময় বলছি যে বিডিআর হত্যাকাণ্ড, আমার মনে হয় শব্দটা একটু সংশোধন করা দরকার। আসলে কিন্তু হত্যাকাণ্ডটা হয়েছে সেনাবাহিনীর কর্মকর্তা, তারা বিডিআরে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং হত্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত যাদেরকে আমরা বলছি বিদ্রোহী, একটা রেভল্ট বা মিউটিনি। এখন আমি আসলে যেহেতু এই বিষয়ে বিশেষজ্ঞ নই, আইন সম্পর্কে বিশেষজ্ঞ নই, এই বিষয়ে খুব বেশি কথা বলার আমার হয়তো বা সুযোগ নেই। আমরা এটা রিলেট করে সংস্কারের দিকে যেতে যাচ্ছি। আপনি যদি শিক্ষায় বলেন, আপনি যদি আইনে বলেন, আপনি যদি অন্যান্য সেক্টরে, গার্মেন্টস সেক্টরে বলেন, ব্যবসায় বলেন, পুঁজিবাজার বলেন, কোন সেক্টরে আসলে স্মুথ ছিল আসলে কাজ করা? যেমন আপনি জানেন বেক্সিমকোকে নিয়ে আজকেও কিন্তু আজকে শিরোনাম হয়েছে গণমাধ্যমে। সেখানে দেখছেন যে আসলে যারা গার্মেন্টস কর্মী দিন এনে দিন খায় হ্যান্ড টু মাউথ, তারা বলছে আমরা খাদ্য চাই, আমরা বাঁচতে চাই। ওনারা কিন্তু রাজনীতি কি হচ্ছে সেটা কিন্তু তারা বুঝছেন না। কিন্তু এখানে আমরা মোটা দাগে যখন বিশ্লেষকরা বলছে যে আসলে বেক্সিমকো একটা অস্থিরতা তৈরি করতে চাচ্ছে, মানে এই বিষয়গুলি আসলে যদি মোটা দাগে আপনি বলেন। হ্যাঁ, ঠিক আছে। যে জিনিসটা হলো যে আমাদের আজকে মূল আলোচ্য সূচি যেটা ছিল সেটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কার না রাজনীতি সংস্কার, এটার সাথে আমরা বিভিন্ন বিষয়কে রিলেট করছি। এখন দেখেন, প্রথমে আপনি দেখেন যে জিনিসটা হলো রাষ্ট্র জিনিসটা কি। রাষ্ট্র হচ্ছে সমাজের একটা সর্বোচ্চ সংগঠন, এটা একটা সংগঠন। এখন রাষ্ট্র সংস্কার বলতে কি বোঝায়? তাহলে রাষ্ট্রের যে অর্গানগুলো আছে সেগুলো সংস্কার, নাকি রাষ্ট্রের যে গোল বা লক্ষ্য সেটা কি সংস্কার? রাষ্ট্র পরিচালনার যে বিধি সংবিধান সেটা সংস্কার? এই বিষয়গুলো আসলে আমাদের দেখতে হবে বিশ্লেষণ করে যে আসলে কোন জায়গাটাতে সমস্যা হয়েছে। যে জায়গাটাতে সমস্যা হয়েছে সেই জায়গাটা সংস্কার দরকার। আমরা কিন্তু একটা সরকার পরিবর্তন করেছি এই কারণে যে মোটা দাগে যে সুশাসনের অভাব ছিল, গণতন্ত্রের অভাব ছিল, ভোটাধিকার ছিল না। তার মানে আমাদের বোঝা যাচ্ছে মোটামুটিভাবে মেইনলি রাজনীতির মধ্যে একটা সমস্যা ছিল। রাজনীতির মধ্যে সমস্যা থাকার কারণে রাষ্ট্রের অন্যান্য সমস্ত কর্মকাণ্ডকে সে প্রভাবিত করেছে, অর্থনীতি, সংস্কৃতি, ধর্ম, সব কিছু। এখন আপনি যে জিনিসটা বেক্সিমকোর কথা বললেন, আপনি দেখেন বেক্সিমকো হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, একটা গ্রুপ অফ কোম্পানিজ। এখন একটা বড় গ্রুপ অফ কোম্পানিজগুলো কীভাবে কাজ করে? তারা হিউজ ইনভেস্টমেন্ট করে এবং এই ইনভেস্টমেন্টগুলোকে এমনভাবে তারা স্থাবর এবং অস্থাবর সম্পত্তিতে পরিণত করে যে আপনি চট করে কিন্তু ওই প্রতিষ্ঠানটাকে বন্ধ করে দিতে পারেন না, কারণ সেখানে কিন্তু জনগণ এঙ্গেজ থাকে, জনগণের রুটি রুজির ব্যাপার থাকে। আমরা হয়তো বেক্সিমকোর যে পরিচালনা পর্ষদ তাদেরকে দায়ী করতে পারি যে তারা ঋণ খেলাপি বা এটা সেটা নানান কিছু, কিন্তু আমাদেরকে কিন্তু ওই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রেখে দুর্নীতিবাজদেরকে ধরতে হবে। এখন যে জিনিসটা হয়েছে যে বেক্সিমকোর হয়তো বিপুল সংখ্যক কর্মী আছে। এখন এই প্রতিষ্ঠানটাকে আমরা ধরেছি যে এই প্রতিষ্ঠান যারা নির্মাণ করেছে তারা রাষ্ট্রের প্রোটোকল মেনটেন করে নেয়, আইন মেনটেন করে নেয়, ঋণ খেলাপি হয়েছে। তাহলে আমাকে দুটো কাজ করতে হবে। এক হলো প্রতিষ্ঠানটাকে স্মুথলি যেন চলে তার জন্য একটা ব্যবস্থা করতে হবে, পাশাপাশি এই প্রতিষ্ঠানের কথা বলে যারা এখান থেকে অর্থ লোপাট করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই দুটোর মধ্যে সমন্বয় করতে হবে। কিন্তু আমরা যেটা করছি যে মানে যেটা হয়েছে যে একটা ভীতির রাজত্ব তৈরি হয়েছে। আমরা হয়তো মালিক পক্ষের কাউকে ধরে ফেলেছি বা কেউ পালিয়ে গিয়েছে,
তার একটা অল্টারনেটিভ আমরা সিস্টেমটা এখন পর্যন্ত দিতে পারি নাই। ফলে যে জিনিসটা হয়েছে যে দুর্নীতির মাধ্যমে হোক যে কোনোভাবেই হোক প্রতিষ্ঠানটা কিন্তু একটা চলছিল, কিন্তু এই প্রতিষ্ঠানের স্বাভাবিক হারমোনিটা নষ্ট হয়ে গেছে। এর ফলে বেতন দেওয়া যাচ্ছে না, এটা হচ্ছে না, এবং কর্মচারীরা হতাশা হয়ে যাচ্ছে। তারা কিন্তু তাদের চাহিদাটা চাচ্ছে, ফলে তারা রাস্তায় নেমে গেছে। মানে তাদের সচল রেখেই সংস্কারটা করা যেত। আমরা এই বিষয়ে আরো আমরা আলোচনায় আসবো। আমরা জনাব বিথিকা বিনতে হুসেন আপনার কাছে যেতে চাই। আপনি 31 দফা প্রশিক্ষণ কর্মশালা যে বিএনপির সেটির সাথে রয়েছেন দীর্ঘদিন ধরে আমরা জানি, এবং আমরা প্রথমেই জানতে চাই যে আসলে আপনি কেমন আছেন, কিভাবে চলছেন। কারণ আপনার একটা ত্যাগ, এই এত বড় ত্যাগ স্বীকার করে রাজনীতির সাথে যুক্ত থাকা এবং 31 দফায় কাজ করার মানসিকতার একটা বিষয় রয়েছে, সেই জায়গায় আসলে আপনি কতটুকু নিজেকে সামলে নিতে পেরেছেন? ধন্যবাদ। আজকে টেবিল টকের আজকের আলোচক আমাদের বিপ্লব বাদন সহ আমাদের যারা আছেন আলোচকবৃন্দ এবং যে যেখানে বসে আমাদের প্রোগ্রাম দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আসলে আমি কিভাবে চলছি আছি আলহামদুলিল্লাহ। সবকিছু তো মহান আল্লাহর সিদ্ধান্তে হয় এবং আমি বিশ্বাস করি তিনি উত্তম প্রতিদানকারী। তো আমি একটা আশা নিয়ে, আমি প্রচণ্ড আশাবাদী একজন মানুষ এবং পরিশ্রমী, তো আমি সেভাবে আছি, ভালো আছি। এবার আপনি প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আমরা 31 দফা নিয়ে সব থেকে বেশি আলোচনার যে জায়গাটি, সেখানে আপনি ওতপ্রোতভাবে জড়িত আছেন। এই 31 দফায় অনেকেই বলছে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যখন পলিটিক্যাল পার্টিগুলোর আলোচনা হয় তখন কিন্তু এক একজন এক একভাবে তাদের প্রস্তাবনা পেশ করছেন। আমরা মোটা দাগে এই 31 দফায় আসলে কি কি জনগণের জন্য যেটি জানালে আসলে এই নির্বাচন নিয়ে বা সংস্কার নিয়ে যে কথাগুলো হচ্ছে সেটি একটু মানুষের আকাঙ্ক্ষা নিবৃত্তি ঘটবে, যদি একটু মোটা দাগে কিছু বলেন। ধন্যবাদ। আসলে যে কথাটা এখানে আমরা একেবারে বিরতির সময় চলে এসেছি। আমরা এই প্রশ্নটার উত্তর আমরা বিরতির পরে নিতে চাই। আপনাকে আমরা দুঃখ প্রকাশ করছি। প্রিয় দর্শক, আমরা টেবিল টকে ছোট্ট একটি বিরতিতে যেতে চাই। ফিরছি শিগগিরই, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দর্শক, আপনারা দেখছেন টেবিল টক। আজকের আলোচনার বিষয় সংস্কার, রাষ্ট্র নাকি রাজনীতি। আমরা কথা বলছিলাম বিথিকা বিনতে হুসেন আপনার সাথে। আমরা জানতে চেয়েছিলাম 31 দফা, যেটি নিয়ে সব থেকে বেশি এখন আলোচনা, এবং এই 31 দফায় আসলে সাধারণ মানুষের যে জানবার জায়গা রয়েছে সেটি আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোও কিন্তু তাদের মধ্যে একটি, এখন পর্যন্ত বিএনপির 31 দফা নিয়ে তাদের একটি অনেক বড় জানবার জায়গা রয়েছে। যেহেতু আপনি ওতপ্রোতভাবে জড়িত আছেন, মোটা দাগে সেটি যেহেতু পরিবর্তনশীল নয়, 31 দফা যা ছিল তাই আছে, তো সেই জায়গায় আপনি একেবারে মোটা দাগে যেগুলো না বললেই নয় সাধারণ মানুষের জন্য এখন যেটি সব থেকে বেশি কাজে লাগবে সেটি আমরা জানতে চাই আপনার কাছ থেকে এই টকশো মধ্য দিয়ে। ধন্যবাদ বাতেন ভাই। আসলে এখন বর্তমান যে রাষ্ট্রের ব্যাপী এবং আমাদের আজকের আলোচনায় সবচেয়ে যে বেশি বিষয়টি আলোচনা হয়েছে শব্দটি, সেটি হচ্ছে সংস্কার। তো সংস্কার বলতে আমি আগে প্রথমেই বলতে চাই যে রাষ্ট্র এবং সমাজ সংস্কারের আগে আমাদের ব্যক্তি সংস্কার প্রয়োজন। আপনি যদি ব্যক্তি সংস্কার না করতে পারেন, আপনার যদি সঠিক আত্ম উপলব্ধি না থাকে, আপনার যদি বিচার বোধ, বিবেক বোধকে আপনি জাগ্রত করতে না পারেন, যতই আপনি রাষ্ট্র কাঠামো পরিবর্তন করেন সেটা কিন্তু পরিবর্তন হবে না। সিস্টেমের মূলে আপনাকে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে দেখেন আপনারা পুলিশের পোশাক পরিবর্তিত হয়েছে, র্যাবের পোশাক হয়েছে, আনসারের পোশাক পরিবর্তন হয়েছে। সমালোচনা দুটোই হচ্ছে, ভালো এবং মন্দ। সেখানে আপনি যদি পোশাক বদল করায় মানে একটা কাঠামোগত পরিবর্তন করা, তা কি আপনারা বিশ্বাস করেন? এটা তো বিশ্বাস করা যায় না। মানুষের বেসিক ভিতরটাকে পরিবর্তন করতে হবে। তারপরে যদি তারা মনে করে হ্যাঁ এখন আমরা পরিবর্তিত হয়েছি, আমরা আমাদের রাষ্ট্র, দেশপ্রেম এবং সমাজ, মানুষের জন্য যে প্রায়োরিটিটা দরকার আমরা সেটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব, তখনই আপনি আপনার পোশাক চেঞ্জ করার সাথে তাহলে ওটা মানে মানাবে, যাবে দেশের জন্য। তো আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি কিন্তু সবসময় সব প্রোগ্রামে এই বিষয়টার উপরেই তাগিদ দিচ্ছেন। তিনি তার নেতাকর্মীদেরকে বলছেন, আপনারা হচ্ছেন আমাদের বিএনপির এক একজন প্রতিনিধি, অ্যাম্বাসেডর, আপনাদেরকে ফলো করবে আমাদের যারা জনগণ রয়েছে। আপনারা যখন একদিক দিয়ে হেঁটে যান, অন্য সবাইকে কিন্তু ফলো করছে না, আপনি বিএনপির লিডার, আপনাকে ফলো করছে। তো আপনি কি করছেন সেটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। উনি আগে রাষ্ট্র সংস্কারের আগে কিন্তু ব্যক্তি সংস্কারের উপর অনেক বেশি গুরুত্ব আরোপ করছেন। তো সেখানে আপনারা দেখেছেন আমাদের রাষ্ট্র 31 দফার এমন কোনো বিষয় নেই যেটা একটি আধুনিক, স্বনির্ভর এবং মানে রাষ্ট্র হিসেবে, মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে বিকশিত হবার জন্য যে বিষয়গুলো প্রয়োজন তার প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখেছেন যে পিএসসি বিগত সরকার কি করেছে, যখন মেধাবীরা কিন্তু চাকরি পেত না,
তারা কিন্তু একদম তরুণরা কি দেশ ছাড়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। তারা এই দেশে থাকবে না, একটা হতাশা সর্বক্ষেত্রে। শুধু আওয়ামী লীগ আপনাকে মানে একদম মাইক্রোসফট দিয়ে খুঁজে খুঁজে তন্ন তন্ন করে খুঁজবে আপনার 14 গোষ্ঠীতে কোনো বিএনপির কোনো চিহ্ন পাওয়া যায় কিনা, সে কখনই কোনো চাকরি দিতে পারবে না। শুধুমাত্র আওয়ামী লীগ তখন কি করেছে, আপনারা দেখেন যে অভিশ্রুতি রায় ওই যে বেলি রোডে একটা হত্যাকাণ্ড হয়েছে, সে কি করেছে, হিন্দু পরিচয় দিতে বাধ্য হয়েছে। কেন রাষ্ট্র কেন এরকম হবে যে তার নাগরিকদেরকে তার পরিবর্তিত করতে হবে, এবং একটা ওয়ার্ড লেভেলে একজন মানুষ আওয়ামী লীগ পরিচয় দিতে চাচ্ছে কি কারণে? কারণ আওয়ামী লীগ হলে শুধুমাত্র সে সুবিধা পাবে, অন্য কোনো রাজনীতি দল বিরোধী দল কোনো সুবিধা রাষ্ট্রে পাবে না। তো সেক্ষেত্রে আমাদের দল যেটা করেছে স্বাধীন পিএসসি গঠন করবে, এবং আপনাদের যে মিডিয়া, আপনারা যারা এতদিন ভয়ে কথা বলতে পারতেন না, মিডিয়া কমিশন গঠন করবে, মিডিয়াকে মানে একদম অবাধ মুক্ত গণমাধ্যম চর্চা যেটা করবে। আপনারা দেখেছেন যে খাদিজাতুল কোবরা জগন্নাথ ইউনিভার্সিটির একটা মেয়ে, সেটাকে আইসিটি মামলায় কি গ্রেপ্তার হয়েছে, সে কিন্তু অপ্রাপ্ত বয়স্ক ছিল, তাই না? তারপরে সে কি করেছে, তাকে 13 মাস না 16 মাস এই ধরনের একটা বন্দি অবস্থায় থাকতে হয়েছে। সে 2 দিন মুক্তি পেয়েছে। সেদিন কি হয়েছে, সে পরীক্ষা দিতে গিয়েছে। তাতে কতটা অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, জুলুম করা হয়েছে তার উপরে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের সে মিডিয়া কমিশনের মাধ্যমে স্বাধীন মুক্ত অবাধ স্বাধীনতা আমরা পেয়েছি। আমি আরেকটু স্পেসিফিক জানতে চাই, আপনি যেহেতু প্রশিক্ষণ কর্মশালা রয়েছেন, 31 দফা আপনাদের দলীয় কর্মীদের কতটুকু, মানে আপনারা যে সময়ের কথা বলছেন নির্বাচনের আগে ন্যূনতম সংস্কার, সেখানে প্রশিক্ষণ কতটুকু দিয়েছেন আপনারা আপনাদের নেতাকর্মীদেরকে? এই 31 দফা বাস্তবায়নের জন্য নিশ্চয়ই আপনারা কাজ করছেন তৃণমূল পর্যায়ে, সেই কাজ কত দূরে গিয়েছে? না, এটা তো অবশ্যই একটা সময়ের ব্যাপার, যে প্রত্যেকটা মানুষের কাছে কাছে যাওয়া। তো এটার জন্য আমাদের দলের অত্যন্ত হার্ডওয়ার্ক আমরা করছি, দল করছে। আমাদের নেতা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি সবসময় তাগিদ দিচ্ছেন এই বিষয়গুলোকে নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে ঘরে ঘরে পৌঁছানোর জন্য। সেক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তিকে এই বিষয়গুলো সম্পর্কে আগে নিজে জানবার জন্য অনেক বেশি জোর দিচ্ছে এবং মানুষকে জানাবার জন্য বলেছে। কারণ আমাদের নেতা স্পষ্টভাবে বলেছেন এর পরবর্তী কোনো নির্বাচন নিশিরাতে হবে না, ডামি নির্বাচন হবে না, ব্যালট পেপার চুরির মাধ্যমে হবে না, ছিনতাইয়ের মাধ্যমে হবে না, 53 সেকেন্ডে 47টা ভোটের মাধ্যমে হবে না, কিংবা আগের রাতে আপনাকে 1000 টাকার একটা নোট গুঁজে দিয়ে বলবে আমাদেরকে ভোট দিও, কিংবা বিরিয়ানির প্যাকেট দিয়ে বলবে আমাদেরকে ভোট দিও। সে সিস্টেম আমাদের নেতা পছন্দ করছেন না। তিনি বলছেন যে আমাদের এই 31 দফা জনগণের কাছে তোমরা পৌঁছাও, তারপর জনগণকে বিচার করতে দাও, যে জনগণ যদি আমাদের এই 31 দফার কার্যক্রম পছন্দ করেন দেন তোমরা তোমাদের পছন্দের প্রার্থী বেছে নাও। ওই রকম মানে নির্বাচন আর আমাদের ভবিষ্যতে আমাদের দলনেতা চায় না। আমরা একটু প্রফেসর মামুন আপনার কাছে যেতে চাই যে 31 দফায় যখন বিএনপি কাজ করছে ঠিক তখন রাজনীতিতে কোনো পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন কিনা? বিএনপির রাজনীতিতে যেমনটি আমরা দেখেছি যে মোটরসাইকেল শোডাউন, বিভিন্ন শহরে হর্ন দিতে দিতে মানুষের কান একেবারে কর্ণকুহরে বাজে একটি প্রভাব নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা শোডাউন চলেছে দীর্ঘ সময়। সেই জায়গায় আপনারা বিএনপিতে কোনো পরিবর্তন, গুণগত পরিবর্তন পেয়েছেন কিনা? না, আমরা যে জিনিসটা দেখলাম যে সাংগঠনিক পর্যায়ে বিএনপি বেশ কিছু কর্মসূচি নিয়েছে। এখন আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো কিন্তু রাজনীতির পাঠশালা, এবং এই দলের কর্মীরা হচ্ছে তার ছাত্র, এবং নেতৃবৃন্দ সেখানে প্রশিক্ষক, এবং জনগণ হচ্ছে অভিভাবক। এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে বিএনপি এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের কর্মসূচি নিয়ে বিভিন্ন এই যে ভার্চুয়াল মিটিংগুলো করছে, এর মাধ্যমে আসলে আমার মনে হয় তাদের পাঠশালাতে তাদের সেই প্রশিক্ষণটা অব্যাহত রেখেছে। এখন দেখেন আমাদের বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ যে আমাদের একটা মাইন্ডসেট তৈরি হয়েছে রাজনীতিতে, যে পেশি শক্তির আস্ফালন, তারপরে টাকার বিনিময়ে দুর্নীতির মাধ্যমে, এগুলো তো আসলে একদিনে দূর হবে না, এটা আশা করাটা বোকামি হবে। আর তাছাড়া যে জিনিসটা হলো যে গণতন্ত্র এমন একটা জিনিস, এটা ট্যাবলেটের মতো গিলে খাওয়ানো যায় না। গণতন্ত্র সবসময় চর্চার একটা জিনিস, গণতন্ত্রকে চলতে দিতে হবে, গণতন্ত্র ট্র্যাকলেস হবে, ট্র্যাকে আসবে, এর মাধ্যমে সে এক সময় তার মেরুদণ্ডটা শক্ত করবে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেন কি অবস্থাটা হলো, তারা কিন্তু প্রাইমারিতে তৃণমূলের দ্বারা নির্বাচিত হয়ে 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 তারপরে হলো। এখন আমাদের সবচেয়ে বড় দরকার যে দেশে গণতন্ত্র আসার আগে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র আনতে হবে। এখন আমাদের কোনো রাজনৈতিক দলের মধ্যে সেই গণতন্ত্রটা আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি। নমিনেশন দেওয়ার ক্ষেত্রে আপনি দেখেন লবির মাধ্যমে হয়, আত্মীয়তার মাধ্যমে হয়,
টাকা পয়সার মাধ্যমে হয়, কিন্তু আপনি কিন্তু তৃণমূলের কণ্ঠস্বর অনুযায়ী আপনি নমিনি করেন না। নেতারা বলে, কিন্তু আমরা এই 53 বছর বয়সে সেটা দেখতে পাইনি। আমি আপনার কথা এখন যে ধরে একটু জিনিসটা বলছি যে প্রত্যেকটা, শুধু বিএনপির কথা বলছি না, এই চরিত্রটা সবার মধ্যেই। এখন আমাদের দেশে যদি প্রকৃত গণতন্ত্র আনতে হয়, তাহলে আগে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র আনতে হবে, চর্চাটা বাস্তবায়ন এবং করতে হবে। ঐক্যমত্য হতে হবে এরকম যে যে দলই করি আইনের শাসনটা যেন সবাই মানে। একমাত্র আইনের শাসনকে বাস্তবায়ন করার মাধ্যমে সমস্ত সংস্কারকে ট্র্যাকে আনা সম্ভব। আমি আপনার এই কথা ধরেই আমাদের সাথে রয়েছেন গণ অধিকার পরিষদের একজন উচ্চতর পরিষদ সদস্য এবং আইনজীবী, তার কাছে আমরা জানতে চাইব যে এই যে গণতন্ত্রের চর্চা রাজনৈতিক পর্যায়ে, আসলে রাজনীতি সংস্কারের কথাও যখন আমরা বলছি ঠিক তখন প্রাসঙ্গিকভাবেই এই প্রশ্নটি আসে যে আপনাদের দলের মনোনয়নের ক্ষেত্রে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আসলে আপনারা কি পলিসি অবলম্বন করছেন, কেন আপনাদেরকে আলোচনায় আনতে পারেননি প্রফেসর মামুন? কারণ একটা রাজনৈতিক দলও যদি দৃষ্টান্ত স্থাপন করতে পারতো অবশ্যই আপনাদের বিষয়টা আলোচনা আসতো, কেন আপনারা আসতে পারছেন না আলোচনায়? ধন্যবাদ। আমাদের বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিটা হচ্ছে যে আমরা যখন আলোচনা উঠাই তখন বড় দলগুলোকে মানদণ্ড ধরা হয়। আরও যে নতুন নতুন দল এবং গোষ্ঠীর যে উত্থান হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটে, যেমন আমাদের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, এটা কিন্তু একটা আন্দোলনের মাধ্যমে গড়ে তোলা একটা দল। 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন, সেখানে সেই সফল আন্দোলনের ফলে কিছু পরীক্ষিত নেতৃবৃন্দ এই দলটাকে পরবর্তীতে গঠন করেন। আপনি যেটা বলছেন যে আমাদের কিন্তু 21 দফায় আমরা যখন পার্টি ঘোষণা করি 2021 সালের 26শে অক্টোবর, ওখানে 21 দফায় কিন্তু প্রকাশ্যভাবে এবং আমরা বলেছি যে দলীয় গণতন্ত্র এবং একই সাথে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং দলীয় প্রধান হওয়া যাবে না, দলে দুইবারের বেশি সভাপতি থাকতে পারবে না, দলের প্রধান থাকতে পারবে না। এগুলো কিন্তু 2021 সালে আমাদের ঘোষণা। আমরা স্যার যেটা বলছেন যে এটা অবশ্যই যে আমাদের রাজনীতিক আজকে যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, আজকে যে রাজনীতির সংস্কারের কথা বলা হচ্ছে, এটার প্রধান ভিত্তিটা হচ্ছে যে দলীয় গণতন্ত্র। আমরা সারা জীবন শুনলাম যে গণতন্ত্র, রাষ্ট্রীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং স্বাধীনতা 53 বছরে কয়েকটি আন্দোলন হয়েছে এই গণতন্ত্রের জন্য। এখন তাহলে কোন জায়গায় সমস্যাটা, কোন জায়গায় সমস্যাটা আগে চিহ্নিত করতে হবে যে আমাদের রাজনৈতিক দলগুলো আমরা কি আজ পর্যন্ত দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি? আমরা যে কাউন্সিলগুলো দেই দলে, সেই কাউন্সিলগুলো কি সঠিকভাবে তৃণমূল থেকে ওয়ার্ড, তারপরে ইউনিয়ন, এরপরে থানা, তারপরে এই উপজেলা এবং জেলা, এরপরে তো কেন্দ্র, এইভাবে কি আমরা তৃণমূল পর্যায় থেকে নির্বাচনের মাধ্যমে যে আমরা যে কাউন্সিলটা বলি, এবং আমরা পার্শ্ববর্তী দেশের কথা যদি বলি, সেখানে কিন্তু দেখবেন যে বিজেপিতে আমরা বিজেপির অন্য সমালোচনা আছে, কিন্তু তার গণতন্ত্রের চর্চা দেখেন, তার পার্টি প্রধান কিন্তু সরকার প্রধান না। আপনি আজকে যে এই রিসেন্ট যে আমেরিকার নির্বাচন গেল, আমরা যে ডোনাল্ড ট্রাম্পের কথা আজকে আলোচনায় আনছি, সেই ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনের যে ধাপটা, এখন আমাদের অনেকে বলে যে আমরা কি আমেরিকা? আমরা আমেরিকা না, ঠিক আছে, কিন্তু আমাদের বয়স তো 53 বছর, এটাও তো কাউন্টিংয়ে নিয়ে আসতে হবে। আপনি 71 সালে কোন পর্যায়ে ছিলেন সেটা তো আজকের বিষয় না। আজকে যে আমরা জি প্রজন্মের যে বাংলাদেশ, আজকে যে 5ই আগস্টের 36শে জুলাই গণঅভ্যুত্থানের যে বাংলাদেশ, এখানে প্রত্যেকটি ছাত্র জনতা যারা প্রাণ দিয়েছে তারা কিন্তু নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। তা আজকে আমরা আমাদের রাজনীতিতে আমরা যে আজকে পলিটিক্যাল পার্টি গঠন করেছি, আমরা যে আজকে নতুন রাজনীতির কথা বলছি, সেই রাজনীতিটা কি? সেটা অবশ্যই পলিটিক্যাল পার্টিতে গণতন্ত্র থাকতে হবে, রাজনৈতিক দলগুলোকে মানসিকতার পরিবর্তন নিয়ে আসতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে স্বীকার করতে হবে তার ভুলটা কোথায়। আমি রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, আমি দল পরিচালনা করতে গিয়ে আমার ভুল থাকতে পারে, আমি ভুলটাকে কাউন্টিংয়ে নিচ্ছি কিনা। এবং আমার স্যার যেটা বললেন যে জনগণ যদি আমার অভিভাবক হয়, তাহলে আমার জবাবদিহিতার জায়গা কিন্তু জনগণের কাছে। আমি যদি রাজনীতি জনগণের জন্য করি, তাহলে আমাকে জনগণ কি চায় সেই পালস বুঝেই রাজনীতিটা করতে হবে। তার মানে আপনারা এখন পর্যন্ত গণতন্ত্র শতভাগ চর্চার মধ্যে নেই না? আমরা তো আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের পার্টির যে প্রথম কাউন্সিলটা, এটা কিন্তু সরাসরি নির্বাচনের মাধ্যমে আমরা
সভাপতি এবং সেক্রেটারি কিন্তু reference হিসেবে আপনাদের এবং নাম আসেনি আমি যে কেন আজকে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য, আমি কিন্তু কাউন্সিলরদের ভোটে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন সদস্য। সুতরাং আমরা শুরুটা করেছি। তা আসুন, বাংলাদেশের যত পলিটিক্যাল পার্টি আছে আমরা ছোট ছোট করে শুরুটা অন্তত করি, কিন্তু আমরা শুরুটা আপনার করতে কথা ভয় ধরে পাচ্ছি আমি কেন? একটু যারা মোস্তফা খান আপনার কাছে জানতে চাইবো, যেহেতু রাজনীতি আপনি বিশ্লেষণ করেন, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। তো আপনি বলছিলেন, যারা আপনার শেষের দিকে আপনি বলছিলেন যে জনগণ আমাদের অভিভাবক বা প্রতিনিধি, জনগণ মালিক কিনা, বা জনগণই যদি সব হয় গণতন্ত্রের, সেক্ষেত্রে আমরা সেই চর্চা থেকে এখন আসলে কত দূরে? আমরা গত 15 বছরে দেখেছি জনগণের কথা হরণ করে নেওয়া হয়েছে, মানে এরপরে কিন্তু একটা মানুষের আর কোনো কিছু বাকি থাকে না। ভোট বা মৌলিক অধিকারের পরে আপনি যদি একদম বাক স্বাধীনতা কেড়ে নেন, এরপর কিন্তু কিছু বাকি থাকে না। তাহলে সেই জনগণই যদি গণতন্ত্রের মালিক হয়ে থাকে, সেই জায়গা থেকে আমরা কত দূরে আছি? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যে সূত্রটা বলেছেন, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, সেটা পুঁথিগত কথা। প্র্যাকটিক্যালি হচ্ছে বাই দ্য পিপল, কিনে নিয়ে আসা, বাই দ্য, বিইউআই। আচ্ছা, বলা হয় ফর দ্য পিপল, প্র্যাকটিক্যালি ফার দ্য পিপল, অনেক দূরে। বলছেন অফ দ্য পিপল, প্র্যাকটিক্যালি অফ দ্য পিপল, তাদের গলা চেপে ধরো, সেটা হচ্ছে রিয়েলিটি। আচ্ছা, আর বাদ বাকিটা হচ্ছে তাত্ত্বিক বিষয়। এখন আমাদের এখানে যে বাস্তবিক রাজনীতি, সেটা কিন্তু একদিনের রাজনীতি, একদিনের গণতন্ত্র। কিভাবে? যে ভোটটা দিতে পারলাম কিনা, অতএব আমি গণতন্ত্রের হকদার হয়ে গেলাম। যেহেতু এই বিষয়গুলোতে ত্রুটি আছে বলেই কিন্তু সংস্কারের প্রশ্ন। বিএনপি দিয়েছে, বিএনপির মতো ওনারা দিয়েছেন, ওনাদের মতো অন্য অন্য দলও দিয়েছে। বিশ্লেষণে বলা যায় এটাও একটা সংস্কার, অর্থাৎ নিজেদের ভুলটা তারা স্বীকার করছেন, ধরতে পেরেছেন, করছেন। স্বীকার করছেন। তো এবার আপনি মিলিয়ে দেখুন, আমাদের যে 4টা কমিটি এর মধ্যে রিপোর্ট প্রকাশ করেছে, ওই 4টা কমিটির যে রিপোর্টে যে কথাগুলো ছিল বা আছে, ওগুলো বিএনপির 31 দফার মধ্যে আমি যতটুকু পড়েছি দেখছি যে কাছাকাছি আছে। কাছাকাছি। যেমন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে একটু ভারসাম্য আনা। এখানে অনেক ভারসাম্য আসবে না, এটা বলা যতই সহজ হোক। রাষ্ট্রপতির পদ এরই মধ্যেই চলে গেছে। একজন রাষ্ট্রপতি যাওয়ার সময় বলেছেন যে আমার কাজ ছিল বা আমার কাজ হচ্ছে নতুন গাছে একটু পানি দেয়া, মাঝে মধ্যে মাছের পোনা অবমুক্ত করা, আর কেউ মারা গেলে একটু জানাজায় গিয়ে দাঁড়ানো। এই 3টা হচ্ছে মোটা দাগে রাষ্ট্রপতির কাজ। অর্থাৎ রাষ্ট্রপতিকে একেবারে এই পর্যায়ে না রাখা। আবার আমাদের এখানে সংসদীয় গণতন্ত্রের নামে আমরা প্রধানমন্ত্রীর যে পজিশনটা করেছি, মার্কিন যুক্তরাষ্ট্রে যিনি জিতেছেন, ওদের সংসদীয় পদ্ধতি নয়, ওদের প্রেসিডেন্সিয়াল পদ্ধতি, অর্থাৎ মিস্টার ট্রাম্প, তার এত ক্ষমতা নাই আমাদের এখানে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা। আমাদের প্রধানমন্ত্রীর কতগুলো মোটা দাগের ক্ষমতা আপনি বলি আপনাকে। একটা, তিনি সরকার প্রধান, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান। তিনি সংসদেরও প্রধান, তিনি আবার দলেরও প্রধান, তিনি আবার কমের পক্ষে প্রতিরক্ষারও প্রধান। মিস্টার ট্রাম্পেরও কিন্তু এত ক্ষমতা নেই। তার নানান জায়গায় কিন্তু প্রতিবন্ধকতা আছে, জবাবদিহিতা আছে। আমাদের এখানে ওইটা নাই। তো নাই যে আবার ওটা আমরা কবুল করেও নেই, আমরা বলি বাহ বাহ বেশ। 2টা দল, বিশেষ করে বড় 2টা দল। তো এই 2টা দলের মধ্যে যেহেতু বিএনপি একটা উপলব্ধিতে এসেছে, বিএনপির ওখানেও কিন্তু 70 অনুচ্ছেদের কথা আছে, যেটা আমাদের এবারের এই কমিটিতেও আছে। বিএনপির ওখানেও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা আছে। তো এটা তো আমি মনে করি যে মন্দের ভালো, নমুনা ভালো। বাস্তবে শেষ পর্যন্ত কতটুকু হবে বিএনপির যেটা, ওটাও প্রস্তাব। আবার যে 4টা কমিটি আমাদের এখানে রিপোর্ট দিয়েছে এই পর্যন্ত, তাদেরগুলো সুপারিশ অথবা প্রস্তাব, কিন্তু কার্যকর কতটুকু হবে এই নিয়ে একটা দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বটা কিন্তু এখন আর গোপন না। বিশেষ করে আমাদের যে ছাত্ররা, তারা বিশ্বাসে করছে না যে রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত এই সংস্কার করবে। কারণ রাজনৈতিক দলগুলোকে তারা ওইভাবে বিশ্বাস করে না, যে জানে তারা ভোটের আগে কিছু মিষ্টি মিষ্টি কথা বলে, শুধু ভোটটা হয়ে যাওয়ার পর দিন থেকে তারা স্বরূপে চলে যাবে। কারণ এখানে পর্যাপ্ত প্রমাণ আছে রাজনীতিকরা সংস্কারের দিকে যেতে চান না। আবার রাজনীতিবিদ যে বড় বড় দলগুলো, বিএনপি সহ, তারা ছাত্রদের এই সন্দেহকে কিন্তু তারাও পাল্টা সন্দেহের চোখে দেখছে, যে তারা এসব বলে নির্বাচনটাকে লেন্দি করতে চায়, এবং তথ্য প্রমাণও দিচ্ছে যে কিভাবে লেন্দি করলে কি হবে। বিএনপির দিক থেকে স্পষ্ট করে উচ্চারণ করা হচ্ছে যে কেউ যেন আরেকটা -2 চিন্তা না করা হয়। আপনি খেয়াল করে দেখুন কাকে ইঙ্গিত করা হচ্ছে। বলা হচ্ছে আরেকটা 111-এর কথা যেন চিন্তা না করা হয়। তো এখানে পরস্পর যে বিরোধিতার ভাষাগুলো কিন্তু গত 3-4 দিন ধরে খুব রুক্ষ, মাঝে দমে প্রকট হয়েছে, মাঝে আবার থামে। যখন একটা আক্রমণাত্মক কথা আসে, আপনি দেখেন সীমান্তে যখন উৎপাত শুরু হলো, 2-3 দিন কিন্তু রাজনীতিবিদগুলো আবার কাছে হয়ে গেল। আবার যখন শেখ হাসিনা একদিন বললো যে আমি চট করে যে কোনো দিন চলে আসবো, তারপর দিন কিন্তু রাজনৈতিক দলগুলো সব আবার এক হয়ে গেছে। সময় লাগে না তাদের এক হতে, কিন্তু আবার বিভেদ রচনা হতে
সময় লাগে না। এখন আবার বলা হচ্ছে ভারত থেকে, ভারতের গণমাধ্যমগুলো বলছে এবং ভারতের সেনাপ্রধানও বলছেন যে বাংলাদেশে দ্রুত নির্বাচন হয় না কেন? যদি দ্রুত নির্বাচন হয়, নির্বাচিত সরকার আসে, তাহলে ভারত এই সরকারের সাথে কথা বলবে। আবার বিএনপিও দ্রুত নির্বাচন চাচ্ছে। ছাত্ররা এর মধ্যে আবিষ্কার করেছে যে ভারতের এই কথার সাথে বিএনপির এই কথার বোধহয় একটা যোগসূত্র আছে, যেহেতু দ্রুত চায়। তো আবার কে কোনটা দ্রুত চায়, কে কোনটা আসতে চায়, এই নিয়েও আবার বিভেদ। যখন ডাকসু নির্বাচনের প্রশ্ন আসলো, যারা এই নির্বাচন দ্রুত চায় তারা ওইটা আবার চায় দেরি করে, যে সংস্কার করে এরপরে নির্বাচন। আবার এই নির্বাচনের অর্থাৎ জাতীয় নির্বাচনের প্রশ্ন আসলে বলে যে না, এটা আবার দ্রুত হোক। অর্থাৎ তারা একটা অবস্থানে কিন্তু যেতে পারছেন না। এই যে যেতে পারছেন না, এটা কারো কারোর জন্য কিন্তু আশীর্বাদের বিষয় হচ্ছে। তাদের মধ্যে মাঝে মধ্যে সংঘর্ষ হচ্ছে। এর মধ্যে মফস্বলে কিন্তু বিএনপির 2 গ্রুপ সংঘর্ষ হয়, বিএনপির সাথে জামাতের হয়, ছাত্রদের মধ্যেও কিন্তু 2-3টা ভাগ হয়ে গেছে। এটা কিন্তু দুঃখজনক, ছাত্রদের মধ্যে 2-3টা ভাগ হয়ে যাওয়ার। কিছুজন তাদের সাথে আছেন, কিছু ছাত্র, কিছুজন আছেন তারা নিজেরা একটা নাগরিক কমিটি করেছেন, আর কিছু আছেন কমিটিতে না গিয়ে তারা নিজেরা এখনো বৈষম্য বিরোধী আন্দোলন হিসাবে আছেন। আবার তাদের 3 জন আছেন সরকারের সাথে, অর্থাৎ মোটা দাগে 4 ভাগ। তারা এই 4 ভাগের কারোর সাথে কারো কথার কিন্তু খুব একটা মিল হচ্ছে না। এই অমিল হওয়াটা আবার পাশাপাশি মুরব্বী দলের সাথে যেই ভাষায় তারা কথা বলে, এটাও কিন্তু দুঃখজনক। মুরব্বী বলতে আমি বিএনপিকে মিন করছি, তারা কষ্ট পাচ্ছে এসব কথায়। ছাত্রদেরকে উপলক্ষ করে তারা এর মধ্যে বলেছে কেউ যেন বাপের আগে হাঁটা না শিখে, যেটা ঘরে অশান্তি আনে। এটা কিন্তু খুব ইঙ্গিতবহ কথা। তো আবার তারাও বলছে যে রাজনীতিবিদরা কি চান এটা পরিষ্কার করে তারা বলেন না, অর্থাৎ অভিযোগ করতে তারাও কিন্তু ছাড়েন না। মূল কথা হচ্ছে আমাদের মুখ কিন্তু খুলে গেছে। যেখানে ছাত্ররা যে ঘটনা ঘটিয়ে দিয়েছে মাত্র 34 দিনে বিনা অস্ত্রে নিরস্ত্রভাবে, তাদেরও এখানে একটা হক আছে। তারা দাবি করে যে আমরা যেটা ঘটিয়ে দিয়েছি, বিএনপি কিন্তু 15 বছর 7 মাসেও সেটা পারেনি। ব্যঙ্গ করেও বলে, বিএনপি বলছে ঈদের পরে করবে, কোন ঈদের পরে ওইটা বলে না। এসব করতে করতে 15-16 বছর চলে গেছে, কিন্তু আমরা 34 দিনে যা করার কমপ্লিট করে দিয়েছি। একটা দানবীয় সরকারকে পতন ঘটিয়েছি। যেই মহিলা নিজেকে বলেন আয়রন লেডি, এটা বললে উনি খুশি হন। এতে করে তার নেতাকর্মীরাও সম্বোধনের সময় বলে যে আমাদের আয়রন লেডি। তো আয়রন লেডি কিন্তু এক কাপড়ে পালিয়েছেন, দুপুরের খাওয়াটাও খেতে পারেননি। অনেকটা কেউ কেউ ইতিহাস যারা চর্চা করেন তারা এটাকে তুলনা করেন যে আমাদের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ছিলেন আফগান সীমান্তে, তাও ওনার আসছেন তথ্য নেই, ওনার ঘোড়ার পায়ের আওয়াজ পাওয়া গেছে, উনি ভেগেছেন পেছনের দরজা দিয়ে। আর এবার আমাদের ছাত্ররা শাহবাগে আছে, তাদের পায়ের আওয়াজে পাওয়া গেছে, তারা বলছে 45 মিনিট সময় লাগবে। আর ততক্ষণে ওই লৌহমানবী অথবা আয়রন লেডি কিন্তু পালিয়েছেন। অতএব প্রত্যেকের জায়গায় প্রত্যেকের এই গুরুত্বটা কিন্তু দিতে হবে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে গুরুত্বের জায়গাটায় অস্বীকার করা অথবা আন্দোলনের হক আদায় করার একটা প্রতিযোগিতা চলছে। তো এই প্রতিযোগিতাও ভালো দিক, এটা বহুত্ববাদ, যে যার ক্রেডিট নেবে। কিন্তু সেটা বলতে গিয়ে ছাত্ররা বিএনপি নেতাদেরকে উদ্দেশ্য করে বলছেন 3 তারিখ কে কোথায় ছিলেন আমরা তো জানি, কে কোথায় ঘুমিয়েছিলেন। আবার বিএনপির দিক থেকে বলা হচ্ছে আমরা পেছনে না থাকলে তোমরা শাহবাগ পর্যন্ত যেতে পারতে না, তোমরা বাজে পরিণতি হতো। এই যে কথার পিঠে কথাগুলো, মুরব্বীদের সাথে ছোটদের কথা, এগুলো কিন্তু কাঙ্ক্ষিত ছিল না 5 আগস্ট পর্যন্ত। বা 5 আগস্টের পর আপনি দেখেন 3 দিন সরকার ছিল না দেশে, কোথাও ওই মানের অঘটন ঘটেনি। দেশ কিন্তু সুন্দর চলেছে। তার অর্থ এই নয় যে সরকার ছাড়া দেশ চলবে, অবশ্যই সরকার লাগবে। তো এখন যে সরকার আছে, এই সরকারের দায়িত্ব সুনির্দিষ্ট। কিন্তু দুঃখজনকভাবে যেটা আমরা খেয়াল করছি গত কয়েকদিনে, সরকার তার কাজের এরিনা খুব বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ এভিনিউ খুলে ফেলেছে বেশি। মোটা দাগে যদি সরকার গণহত্যার বিচারটাতে হাত দিত, মোটা দাগে যদি যারা দুর্নীতি করেছে অর্থাৎ পাচার করেছে এই কাজটাতে হাত দিত, 4-5টা কাজে হাত দিলে এতদিনে কিন্তু আমরা একটা রেজাল্ট পেয়ে যেতাম। আমরা আরেকটা উইন্ডো এত বেশি খুলেছে, এফডিসি থেকে বাইতুল মুকাররম পর্যন্ত দরজা আর বাকি নাই কোথাও। সবাই সংস্কারের নাম বলে, সবাই একটা বায়না নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সরকারকে এক ধরনের ডিস্টার্ব করা হচ্ছে। তো এই জায়গাতে যেহেতু আন্দোলনের সময় সমন্বয় শব্দটা খুব ব্যবহার হয়েছে, এই কারণে স্টেক হোল্ডার যারা ছাত্ররা, বিএনপি, জামাত, প্রত্যেকের নিজেদের মধ্যে সমন্বয়ের ঘাটতি খুব বেশি। যদি উচ্চারণ করছে সমন্বয়, আমরা সংস্কারের বিষয়ে আসলে সবথেকে মডেল হিসেবে যদি আমরা মনে করি যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গণতন্ত্র, সেটিকে কেন আমরা নেইনি সে বিষয়ে আমরা আলোচনা করব পরে। আপনি যেমনটি বললেন যে আসলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সেটি একটি বিষয়, এবং পলিসি মেকিংয়ে আসলে যুক্তরাষ্ট্রের সেই নীতি কেন আমরা নেইনি সেটির বিষয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি কেন রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন পর্যন্ত সমন্বয়হীনতা,
সবার দাবি নির্বাচন, কেউ বলছে একটু পরে, কেউ বলছে একটু আগে। তো সেই জায়গা থেকে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, এর আগে আবারও একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, টেবিল টকে আবারও স্বাগত। সঙ্গে আছে বাতেন বিপ্লব। আজকের আলোচনা বিষয়ে সংস্কার, রাষ্ট্র নাকি রাজনীতি। আমরা ছিলাম আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন, সেটিও কিন্তু সব থেকে গুরুত্ব বহ করে বাংলাদেশের সম্পর্কের বিষয় অনেকে আলোচনা করছে। আমি এই ইন্টারন্যাশনাল রিলেশনের বিষয় মূলত জানতে চাইব প্রফেসর মামুন আপনার কাছে। আপনি জানেন যে আসলে বাংলাদেশ মূলত ভারত এবং যুক্তরাষ্ট্রের যে গুরুত্ব বহন করে, সেই জায়গায় আসলে বলা হচ্ছে যে পতিত আওয়ামী লীগ তাদের সম্পর্ক এখনও তারা বাইরে মিষ্টি খাওয়া বা এরকম কোনো গুঞ্জন শুনতে পাচ্ছে সাধারণ মানুষ, দেশের মানুষ। এবং সেই জায়গায় আসলে বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক, সেই জায়গাটি কোথায়? দেখুন, আমাদের কিন্তু রাজনৈতিক বাস্তবতাটাকে যদি আমরা স্বীকার করে না নেই, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আপনি দেখেন যে একটা সরকারের পরিবর্তন ঘটেছে, আমরা তাদেরকে ফ্যাসিস্ট বলেছি এবং তাদের অনেকে পালিয়ে গিয়েছে, কেউ আটক হয়েছে, কেউ হয়তো আত্মগোপনে আছে। এটা হলো ওই রাজনৈতিক দলের যারা নেতৃত্বে আছে, কিন্তু ওই রাজনৈতিক দলের যারা সমর্থক লক্ষ লক্ষ, তারা তো দেশে রয়ে গিয়েছে। এবং একটা রাজনৈতিক আদর্শের সমর্থকরা কিন্তু খুব সহজে তাদের আদর্শ পরিবর্তন করে না। কাজেই আপনি যদি একটা রাষ্ট্রকে একটা নির্দিষ্ট গোলে নিয়ে যেতে চান, তাহলে ওই সরকারকে হয়তো আপনি মানে রিজেক্ট করে দিলেন, কিন্তু ওই সরকারের সমর্থকদেরকে কিন্তু আস্থার মধ্যে আপনাকে আনতে হবে। না হলে আপনি সংস্কারটা বাস্তবায়ন করবেন কার উপর? ওই 40% বা 30% জনগণ তো সেটা মানতে হবে, না মানলে তো কলাপস হয়ে যাবে। কিন্তু আমরা কি এখন পর্যন্ত সেই ধরনের কোনো উদ্যোগ দেখেছি? যে শেখ হাসিনা চলে গেছে, ওকে, তার দুর্নীতিবাজ লোকেরা চলে গেছে বা যারা অ্যারেস্ট হচ্ছে, কিন্তু এদের যে সমর্থকরা আছে যারা ওই দলটাকে ভালোবাসে, তাদের মাইন্ডসেট কি পরিবর্তন আমরা করতে পারছি কিনা? তাদের মাইন্ডসেট যদি পরিবর্তন করতে না পারি, কারণ ওই রাজনৈতিক দলের কিন্তু আবার একটা গ্লোবাল কানেকশন আছে, সেটা আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে একটা কানেকশন আছে, এবং একটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের রিজিওনাল জিও পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে, সেটার সাথে কিন্তু গ্লোবাল পলিটিক্সের চেঞ্জ হয়ে গেছে। কাজেই অনেক সময় আমরা যদিও বলি যে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের জনগণের সঙ্গে কানেকশন হবে, সরকারের সঙ্গে কানেকশন হবে না, কিন্তু আসলে কিন্তু সরকারের সাথেই কানেকশনটা হয়, G2G হয়, ট্র্যাক 2 হয়, নানান লেভেলে হয়। তো এখন সেই হিসেবে ভারত হয়তো ওই সরকারের নীতি আদর্শের সাথে তাদের নীতি আদর্শের কানেক্টিভিটি থাকার কারণে তারা হয়তো প্রেফার করে যে ওই সরকারটাই আসুক। আমেরিকা হয়তো বা তার যে মূল্যবোধ সেটার সাথে যে রাজনৈতিক দলগুলো খাপ খায় আসুক, এটাই কিন্তু ঘটবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমানে নির্বাচন নিয়ে কিন্তু আসলে বর্তমান সরকারের খুব একটা কথাবার্তা জোরালো না। তো এগুলো কিন্তু এখন ফোকাসে আসছে, এবং এটা কিন্তু সম্পর্কের বিষয়টা কি বাই ডিফল্ট, সম্পর্কের বিষয়টা কি বাই ডিফল্ট কিনা? মানে আমি বলতে চাচ্ছি যে আসলে এখন তো প্রধান উপদেষ্টা আর প্রধানমন্ত্রী, মানে আসলে একটা পলিটিক্যাল পার্টি গভর্নমেন্ট ফর্ম করার পরে যে রিলেশনগুলো স্ট্রং হয়, সেই জায়গায় কি আমরা এখনো পিছিয়ে আছি কিনা? নাকি এটা তো অবশ্যই, কারণ হলো যে একটা ইন্টারিম গভর্নমেন্ট তো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা শো করতে পারে না। কাজেই এই রাষ্ট্রের সাথে যখন আরেকটা রাষ্ট্র কানেক্ট করবে, তখন এই রাষ্ট্রের দীর্ঘদিন যাবত তারা রাজনীতি করে আসতেছে তাদেরকেই তারা আস্থায় নেবে, কারণ এই সরকার তো কোনো রাজনৈতিক দল থেকে আসে নাই, কাজে তাদের কোনো দীর্ঘমেয়াদী এজেন্ডা নাই। তাইলে অন্য রাষ্ট্রগুলো এই সরকারের সাথে কাজ করার ক্ষেত্রে তারা চিন্তা করবে যে আমি যে ইনভেস্ট করব, এই ইনভেস্টমেন্টটা পরের সরকার এসে অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা তো গ্যারান্টি নাই। আমি যে একটা প্রোটোকল করব, একটা সমঝোতা করব, পরের সরকার মানবে কি মানবে না সেটা তো নাই। এই জন্য কখনোই কোনো ইন্টারিম সরকার, সেটা বাংলাদেশে শুধু নয়, পৃথিবীর কোনো জায়গায় ইন্টারিম সরকার দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান নিলে সেটা সুবিধা হবে না, সেটা অবশ্যই রাজনৈতিক দলগুলোর কাঁধে ফেলতে হবে। এখন ইন্টারিম সরকার যেটা করতে পারে যে রাজনৈতিক দলগুলোকে ঘাট ধরে একটা ট্র্যাকে আনার জন্য একটা সিস্টেম দাঁড় করায় দিতে পারে যতটুকু পারা যায়। এখন ভালোবাসা দিয়ে, সেটা ভালোবাসা দিয়ে না, সব জায়গায় ভালোবাসা দিয়ে হবে না, আপনাকে সিস্টেমে ফেলতে হবে। অনেক সময় বাচ্চাকে মেরেও শেখানো যায় না, অনেক সময় আদর করেও শেখানো যায় না, একটা সিস্টেমের মধ্যে ফেলে দিলে বাচ্চা অটোমেটিক ঠিক হয়ে যায়। আমাদের যেটা দরকার, আমি মনে করি যে শুধুমাত্র একটা আইন যদি ইন্টারিম সরকার করতে পারে, যে আগামী ইলেকশনে কোনো দলই অতীতে যাদের নামে দুর্নীতির কোন রকম অভিযোগ আছে তাদেরকে নমিনেশন দিতে পারবে না, বিষয়টি গুরুত্বপূর্ণ। এইটা যদি কনফার্ম করে দেখেন দলগুলোই তখন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। এটা তো জনাব বিথিকা বিনতে হোসেন, আপনার কাছে আমরা একদম সব শেষ যাব, এবং আপনি এই মুহূর্তে আপনাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন, এবং জনাব তারেক রহমান তিনি দলকে নির্দেশনা দিচ্ছেন। সেই
নির্দেশনা অনুযায়ী আসলে আপনাদের এখনকার কর্মসূচি, এবং আমরা দেখলাম যে আজকে আপনারা বলেছেন যে ন্যূনতম সময়ের পরেই নির্বাচন, মানে নির্বাচন নিয়ে যে তড়িঘড়ির বিষয়টি ছিল বা গণমাধ্যমে উঠে আসছে সেটি থেকে আমরা দেখলাম কিছুটা ব্যাকফুটে। আসলে সেই সময়টি আসলে আপনাদের কতটা সময়, যেমনটা আমরা জানি যে ডিসেম্বর অথবা 26শে জুনে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা, সেই জায়গা থেকে আপনাদের সমর্থন কতটুকু রয়েছে বা আপনারা কী চান? অ্যাকচুয়ালি নির্বাচন, বিএনপি একটি গণতন্ত্রকামী দল। একটা গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের নির্বাচিত জনপ্রতিনিধিত্ব যারা করবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। সেক্ষেত্রে বিএনপি যেহেতু গণতান্ত্রিক দল, তারা তো নির্বাচনটাই চাইবে, নির্বাচন সুষ্ঠু হবে। এই সরকার কেন আসছে? নির্বাচন করার জন্য, তো একটা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য। কারণ তারা নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার সুযোগ পায়নি, নিজেরাই নিজেদেরকে মানে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করেছে। তা আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের মোস্তফা কামাল ভাই বলে গেছেন যে বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, একটু ব্যঙ্গ করে বলেছেন। সেক্ষেত্রে আমার দলের যে কথাগুলো আমি বলছি, সেটা হলো প্রেসিডেন্ট জিয়া দুটো কথা বলে গিয়েছেন। বলেছেন জনগণ যদি রাজনৈতিক দলের নেতা হয় আমি সেই দলে আছি। আরেকটি বলেছেন যে জনগণের জন্য কাজ করো, জনগণই তোমাকে নেতা বানাবে। সেই পলিসিতে কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু সেই পলিসিতে এগিয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু সেই জনগণের জন্যই কিন্তু কাজ করছেন। তিনি এই যে বর্তমান যে আমাদের যে সাম্য, মানবিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে কর্মশালা হচ্ছে, সেখানে কিন্তু এই বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই যে নারীর ক্ষমতায়ন ধরেন যেটা করা হয়েছে, আমাদের নজরুলের একটা প্রবাদ ছিল, কোনো কালো হয়নি কয়েকটা জয়ী পুরুষের তরবারে, প্রেরণা দিয়েছে, উৎসাহ দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। নারীকে কিন্তু একটা সীমাবদ্ধ জায়গায় রেখেছেন কবি, মানে প্রেরণা উৎসাহের জায়গায়। সে জায়গায় কিন্তু নারীর ক্ষমতায় নারীকে কিন্তু আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। সেটার অগ্রনায়ক কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বলা যায়। তারপরে বেগম রোকেয়াকে কি বলা হয়? বলা হয় নারী জাগরণের অগ্রদূত। তো আপনি দেখেন সেই জায়গা থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কয়েক ধাপ এগিয়ে নারীকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে, নারীকে তার আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করে সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত করেছেন। শিক্ষার ক্ষেত্রে আপনি দেখেছেন তো 90-তে যখন খালেদা জিয়া এসেছেন, অবৈতনিক শিক্ষা করেছেন, মানে শিক্ষার বিনিময়ে উপবৃত্তি কর্মসূচি চালু করেছিলেন। তো এই বিষয়গুলো তো একটা একটা ধাপ করে এসেছে এবং বিভিন্নভাবে কর্মসংস্থান করেছেন, মন্ত্রিত্ব প্রদান করেছেন শহীদ জিয়া। সেখানে এলাবোরেটলি কিন্তু অনেকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটাকে করেছেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যে 31 দফায় যে নারী ক্ষমতায়ন শুধুমাত্র যে একটা দফায় রয়েছে সেটা না, প্রত্যেকটা দফার ভিতরে কিন্তু নারীকে ক্ষমতায়ন করার জন্য প্রক্রিয়া রয়েছে। যেমন ধরেন আপনি এই যে পল্লী চিকিৎসক যে ব্যবস্থাটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করে গিয়েছে, সেখানে আমাদের তারেক রহমান বলেছেন এখানে পল্লী চিকিৎসক নেওয়া হবে। এখানে যদি 1 লক্ষ পল্লী চিকিৎসক নেওয়া হয়, সেখানে 70,000 নারী চিকিৎসক থাকবে। যেহেতু তারা যে কোনো ঘরের ভিতরে গিয়ে মানুষের সাথে কথা বলতে পারেন এবং তাদের সব বিষয়গুলো জানার সুযোগ তাদের রয়েছে, সেক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং আপনারা দেখেছেন যে শিক্ষা ব্যবস্থাকে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে নষ্ট করেছে, সেই জায়গা থেকেও তো কিন্তু আধুনিক শিক্ষা করার জন্য এবং ওই গোড়া থেকে যে রাষ্ট্র সংস্কারের গোড়াটা পত্তন করতে হবে কোথা থেকে, প্রাথমিক লেভেল থেকে। সেই জায়গায় নারী শিক্ষকদের মাধ্যমে, মানে মেধাবী নারী শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে আমাদের নতুন রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান জোর প্রয়োগ করছেন। ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষ সময় চলে আসছি, আমাদের সময়ের শেষের দিকে। আমরা জনাব অ্যাডভোকেট নূর এরশাদ সিদ্দিকী আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব যে আসলে সব শেষ, আমরা দেখলাম যে ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা সব শেষ করা হবে বলেছেন আইনমন্ত্রী, আইন উপদেষ্টা আনিসুল হক, সেই আসিফ নজরুল। সেই জায়গায় যদি আমি আসিফ নজরুলের জন্য আসলে এই ফেব্রুয়ারিতে সেটি করা সম্ভব কিনা, আপনারা কি মনে করেন? যে আসলে আইন যে জায়গায় সাধারণ মানুষের যত বিপ্লবে অনেক হতাহত হয়েছে, অনেকে এর আগে ফ্যাসিবাদের সময় অনেকে গুম হয়েছে, সেই জায়গাগুলো আসলে শেষ করা এই ফেব্রুয়ারিতে সম্ভব কিনা? একেবারে 1 মিনিটে যদি আপনি জবাব দিতেন। জি ধন্যবাদ। এটা আসলেই অনেক বড় একটা কাজ, কারণ লক্ষ লক্ষ মামলা। আমরাও এই গত ডিসেম্বর মাসের 17 তারিখে এটা গভর্নমেন্টের একটা চিঠি আলটিমেটাম ছিল যে 2009 সাল থেকে 5ই আগস্টের আগ পর্যন্ত যে মামলাগুলো, এগুলো তালিকা সরকারকে জমা দেওয়ার জন্য জেলা পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে। তো আমরা পলিটিক্যাল পার্টিগুলো
এগুলো করার চেষ্টা করেছি এবং আমি সলিসিটরের অফিস থেকে যেটা জানি যে এটা আসলে বিশাল একটা কাজ। সেটা যদি সরকার ফেব্রুয়ারি মাসের মধ্যে করতে পারে অবশ্যই গভর্নমেন্ট এটা সাধুবাদ পাবে। আর আসলেই মানে এই গায়েবী মামলাগুলোর একটা সুরাহা করা খুব তাড়াতাড়ি দরকার, কারণ দিনের পর দিন এগুলোতে হাজিরা দেওয়া এবং এই এক একজনের বিরুদ্ধে 100, 200, 300 মামলা পর্যন্ত আছে, এটা আপনি জানেন, এবং আমার নিজের বিরুদ্ধেও এরকম গায়েবী মামলা আছে। তো আসলে এই বিষয়টা হলো যে আমি সরকারকে প্রথম হচ্ছে এই উদ্যোগটা নিয়েছে, এজন্য সাধুবাদ জানাই, এবং এই কাজটি যদি ফেব্রুয়ারি মাসে করতে পারে আমার মনে হয় যে যদি সরকারের প্রত্যেকটা অর্গান কাজ করে তৎপর থাকে তাহলে এটা পসিবল হতে পারে। যদি করতে পারে এটাতে সাধুবাদ জানাবো। ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ সময় চলে এসেছি। জনাব মোস্তফা কামাল, আপনার কাছে জানতে চাইবো, আমি যেমনটি বলছিলাম যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বা পলক বা যাদেরকে আমরা দেখছি যে আসলে যাদেরকে আদালতে তোলা হচ্ছে এই মুহূর্তে, তাদের আসলে বিচারের প্রক্রিয়াটা এখন কিন্তু সাধারণ মানুষ কিন্তু দ্রুত জানতে চায় যে আসলে তাদেরকে তাদের যে প্রাপ্য অর্থাৎ তাদের যে অন্যায় সেই অন্যায়ের বিচার চায়, এবং শিক্ষার্থীরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারাও চান যে যারা দোষী তাদের বিচার সামনে আসুক, স্পষ্ট হোক। এবং সবশেষ বিএনপি থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব হচ্ছে যারা অপরাধী তাদের বিচার। তো এই জায়গাগুলো আসলে সমন্বয় করে আপনি যদি 1 মিনিটে যদি জবাব দেন, আসলে জনগণ কি চায়? আমি 30 সেকেন্ডে শেষ করে দেব। গায়েবী মামলা বলতে আইনের ভাষায় কোনো মামলা নাই, গায়েবী জায়গার থেকে যারা দেয় ওই কারণে গায়েবী মামলা, একটা গালমন্দের মতো এটা। তো যখন গত 15-16 বছর এই ধরনের মামলা দেওয়া হয়েছে, কবর দেশে চলে গেছে, সেও কোনো কোনো মামলার বাদী আছে অথবা আসামিও আছে। তো ওখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার অবস্থা ছিল, কিন্তু এমনই দুর্ভাগ্য গত 5-6 মাসে আমরা ওই বাজে চর্চা আরও বেশি করে করলাম। যে হত্যাগুলো হলো, হত্যা যে হয়েছে কোনো সন্দেহ নেই, কিন্তু মামলাগুলো করার সময় আমরা এমন একটা ভৌতিক কাণ্ড করলাম। 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর ওবায়দুল কাদের, 3 নম্বর আসাদুজ্জামান খান কামাল, এরপরে 4, 5, 6, 7 থেকে শুরু করে কার কার শত্রু আছে সুবিধা মতো লোকদেরকে আসামি করা। অর্থাৎ একটা সত্য, নিষ্ঠুর, নির্মম একটা ঘটনার মামলাটাকে আমরা হাস্যকর করে ফেললাম, যা প্রকারান্তরে ওই মামলাটার মেরিট কিন্তু নষ্ট করে ফেললো। অথচ এটার বিচার ছিল খুব দ্রুত কাম্য এবং বিচার সম্ভবও ছিল, একদম তরতাজা প্রমাণ। আমাদের আগের যেই মামলা ছিল যেটা 13-14 সালে হয়েছিল, অর্থাৎ গণহত্যার মামলা, যেটা ওই সময় কিন্তু একটা সাক্ষী সাজানো গুছানো জোগাড় করে একটা আনতে হয়েছিল, তার কিছু শেখানো লাগছে। এবার কিন্তু শেখানোই লাগতো না। আমরা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলতে শুনেছি যে মাইরাইতে ফেলাইছি, এখন কি করবে, এরকম স্পষ্ট কিছু উদাহরণ রয়েছে যেগুলো মামলার পরিস্থিতির জন্য অত্যন্ত দুঃখজনক, এবং আশঙ্কা জাগছে যে এবারের এই গণহত্যার বিচারটা শেষ পর্যন্ত আসলে সুন্দর করে হয় কিনা। এর মধ্যে নানান গন্ডগোল, মামলার নামে মামলা তুলে নেওয়ার নামে টাকা, মামলা করার নামে টাকা, মামলা থেকে নাম কাটিয়ে দেওয়া বাবদ টাকা, এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। তো আগের যেগুলো রাজনৈতিক মামলা বা প্রতিহিংসার মামলা, এগুলো কিন্তু একেবারে কলঙ্কিত মামলা, এগুলো দ্রুত একটা ফয়সালা করা দরকার, কারণ নইলে আমরা যথাযথ শাস্তি আসলে দেয়া যাবে না কাউকে, নিশ্চিত করা সম্ভব না, মোটেই না। সংস্কারের অনেক বড় একটি পার্ট, অনেক বড় একটা পার্ট। এই ক্ষেত্রে সরকারের যে এই সরকারের কাছে আমরা আসলে দেখেন দুঃখজনকভাবে পদক্ষেপটা চাই বড় দ্রুত, একদম হাই অ্যান্টিবায়োটিক চাই, কিন্তু সরকারটা কিন্তু হাই অ্যান্টিবায়োটিক না। সাধারণত এই ধরনের ঘটনার পরে সরকার হয় বিপ্লবী সরকার, কিন্তু এবার কিন্তু বিপ্লবী সরকার হয়েছে একটা বোঝাপড়ার সরকার, একটা মিলমিশ, আর একটা একটু কোমল কুসুম সুশীল। এদের কাছে কিন্তু আমরা হাই অ্যান্টিবায়োটিক। তারপরও এটি জনগণের সরকার, বিপ্লবী যে শিক্ষার্থীরা তারা কিন্তু সম্মতি দিয়ে এই সরকার গঠন করেছে। আমরা চাইবো এই সরকার অবশ্যই এই সংস্কার করে দ্রুত নির্বাচনের পথ সুগম করবে, সেই প্রত্যাশা রেখে আপনাদের সাথে যারা যুক্ত ছিলেন, জনাব বিথিকা বিনতে হোসাইন, জনাব প্রফেসর মামুন, মোস্তফা কামাল এবং অ্যাডভোকেট নূর এরশাদ সিদ্দিকী, আপনাদের 4 জনকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দর্শক যে যেখান থেকে দেখছেন এশিয়ান টেলিভিশনের টেবিল টক আগামীকাল একই সময়ে এশিয়ান টেলিভিশনের পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।